এয়ারপোর্টের উদ্দেশ্যে গাড়ি ছুটি চলছে। এখান থেকেই টিমের সাথে ফ্লাইট ধরবে ওরা। আরাব গাড়ি ড্রাইভ করছে, পাশে সমৃদ্ধি চুপচাপ বসে আছে। আর পিছনের সিটে নিবিড় বসে বসে একটানা বকবক করে যাচ্ছে। যদিও তোর এই সিরিজে আমাকে নিয়ে যাবি বলেছিলি, কিন্তু আমি আমার পরিবর্তে ভাবির জন্য সব অ্যারেঞ্জ করে দিয়েছি। আফটার অল বিয়ে করেছিস, তাই হানিমুনের ব্যবস্থাটাও আমিই করে দিলাম। আরাব কিছু বলল না। তাই নিবিড় সমৃদ্ধিকে উদ্দেশ্য করে বলল, ভাবি তোমার হাজব্যান্ড না হয় আনরোমান্টিক, বোরিং, কিন্তু তুমি তো আর এমন না। তুমি নিশ্চয়ই খুশি হয়েছ। তোমার এই দেবরকে তো একটা থ্যাঙ্কস দিতে পারো এতসব অ্যারেঞ্জ করার জন্য। নিবিড়ের কথা শুনে সমৃদ্ধির ভীষণ হাসি পেল। সমৃদ্ধি মুচকি হেসে নিবিড়কে থ্যাঙ্কস জানাল। এর মাঝেই গাড়ি থামিয়ে দিল আরাব। আচমকা গাড়ি থেমে যাওয়ায় নিবিড় বলল, কি হয়েছে ব্রো? হঠাৎ গাড়ি থামিয়ে দিলি? এনি প্রবলেম? প্রবলেম তো তুই। আর একটা আজেবাজে কথা যদি মুখ থেকে বের করেছিস তাহলে এখনই গাড়ি থেকে বের করে দিব। আজেবাজে কি বললাম? তোর এসব কথা আমার একটু ভালো লাগছে না। চুপচাপ বসে থাক। আর একটা কথাও বলবি না তুই। নিবিড় অলস ভঙ্গিতে গাড়ির সিটে শুয়ে পড়তে পড়তে বলল, ওকে, আর একটা কথাও বলবো না। আরাব গাড়ি স্টার্ট দিল। গাড়িতে পুরোটা সময় সমৃদ্ধি চুপচাপ বসেছিল। এয়ারপোর্টে এসে গাড়ি থামালো আরাব। নিবিড় গাড়ি থেকে নেমে গিয়ে লাগেজগুলো নামাচ্ছে। আরাব নিজের সিটবেল্ট খুলতে খুলতে সমৃদ্ধির উদ্দেশ্যে বলল, সিটবেল্ট খুলে গাড়ি থেকে নামো। কয়েক সেকেন্ড গড়ানোর পরও সমৃদ্ধির কোনো জবাব না পেয়ে আবার বলল, কি হলো, এরকম স্ট্যাচু হয়ে আছো কেন? তুমি কি এখানেই বসে থাকবে নাকি? বলে সমৃদ্ধির দিকে তাকাতেই দেখল সমৃদ্ধির চোখ বন্ধ। কোনো সারা শব্দ নেই। মেয়েটা বোধহয় ঘুমিয়ে পড়েছে। আরাব ভীষণ বিরক্ত হল। সমৃদ্ধির গা থেকে ওড়না কিছুটা সরে গেছে। আরাব ওড়নাটা ঠিক করে দিতে দিতে বিরক্তিভরা কণ্ঠে ডাকল, সমৃদ্ধি, উঠবে তুমি? এতটুকু সময়ের মধ্যেও ঘুমিয়ে গেলে, নামো দ্রুত। তোমার জন্য আমার ফ্লাইট মিস হয়ে যাবে। আরাবের ডাকে ঘুম ভেঙে যায় সমৃদ্ধির। চোখ মেলে আরাবের দিকে তাকাতেই দেখে সে ভীষণ রেগে আছে। আরাব সমৃদ্ধির দিকে তাকিয়ে ধমকে বলল, দেখছ কি এখনো আমার দিকে? নামো। সমৃদ্ধি গাড়ি থেকে নামতে নামতে বলল, সরি, একটু চোখ লেগে গেছিল আমার। আরাব সমৃদ্ধি গাড়ি থেকে নামতেই মিডিয়ার লোকজন আরাবের সামনে এসে দাঁড়ায়। তারা একের পর এক নানান প্রশ্ন করতে থাকে, মেয়েটাকে? কি হয় আরাবের? আরাব সমৃদ্ধিকে পরিচয় করিয়ে দিয়ে কোনোরকমে তাদের ম্যানেজ করে সামনে এগিয়ে গেল। আরাব আগেই জানত এয়ারপোর্টে সমৃদ্ধিকে নিয়ে এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হবে। আরাবের চোখে মুখে এখনও বিরক্তির রেশ কাটেনি। নিবিড় ওদের এয়ারপোর্টের ভিতরে অবধি এগিয়ে দিয়ে বলল, আরাব ভাবি, বেস্ট অফ লাক ফর বোথ অফ ইউর হানিমুন ট্রিপ। আরাব রাগী লুকে নিবিড়ের দিকে তাকাতেই নিবিড় বাই বলে দৌড়ে চলে গেল। আরাভরা সামনে এগোতেই টিমের মেম্বারদের সাথে দেখা হয়ে গেল। টিমের একজন এসে জিজ্ঞেস করল, আরাব, কে এটা তোর সাথে? আরাব সমৃদ্ধির দিকে এক পলক তাকিয়ে বলল, মাই ওয়াইফ। রিয়েলি তোর বউ? কবে বিয়ে করলি? আমাদের কাউকে জানালিও না পর্যন্ত। আরাব বিড়বিড় করে বলল, নিজে জানলে তো তোদের জানাতাম। কিছু বললি? একটু আগে বিয়ে হয়েছে, তাই বলার সুযোগটাই হয়নি। আমাদের সবাইকে ট্রিট দিতে হবে কিন্তু। আচ্ছা। তারপর ছেলেটা সমৃদ্ধির দিকে হাত বাড়িয়ে বলল, হাই ভাবি, কেমন আছেন? সমৃদ্ধি হাত মিলাতে যাবে তার আগেই আরাব সমৃদ্ধির হাত নিজের হাতের মুঠো নিয়ে নিল। সমৃদ্ধি আরাবের কাণ্ডে অবাক হয়ে তাকাতেই দেখল আরাব রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। সমৃদ্ধি হালকা হেসে ছেলেটাকে জবাব দিল, জিবি, আলহামদুলিল্লাহ ভালো। আরাব তার মাঝেই বলে উঠল, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বললেই হবে? আমাদের ফ্লাইট লেট হয়ে যাচ্ছে তো চল। হুম, আয়। সন্ধ্যাবেলা। দক্ষিণা বাতাস বইছে। রুমের বারান্দায় দাঁড়িয়ে আছে নাতাশা। আজ কয়েক মাস যাবৎ ঘরবন্দি সে। সমৃদ্ধির উপর প্রচণ্ড পরিমাণে রেগে আছে নাতাশা। ওই মেয়েটার জন্য ওর মা ওকে আটকে রেখেছে, এমনকি ফোনটা পর্যন্ত ফেরত দেয়নি। নাজমা বেগম আজকে বাড়িতে নেই। বাড়ির গেটে তালা দিয়ে উনি বেরিয়ে গেছেন। নাতাশার রুমের বারান্দা থেকে রাস্তা দেখা যায়। হঠাৎ রাস্তা দিয়ে দৌড়ে আসে আরিয়ান। সমৃদ্ধি বা আরাবদের পরিবারের কোনো খবর পেলেই সেটা এসে নাতাশাকে জানা।
আফসিন আর পূর্বের বিয়ের খবরটাও নাতাশাকে জানিয়েছে আরিয়ান। নাতাশার বারান্দার একদম কাছাকাছি বাড়ির বাউন্ডারির উপাশে দাঁড়িয়ে হাঁপাচ্ছে সে। নাতাশা আরিয়ানকে দেখেই বলল, কিরে, কোনো খবর পেলি আর? এভাবে হাঁপাচ্ছিস কেন? আরিয়ান হাঁপাতে হাঁপাতেই বলল, আজকে বিকেলে সমৃদ্ধি আর আরাবের বিয়ে হয়েছে। শুধু তাই না, আরাব শ্রীলঙ্কা সিরিজে সমৃদ্ধিকে সাথে নিয়ে যাচ্ছে। অনলাইনে নিউজ ফিডে এখন শুধু আরাবের বিয়ের খবর। এয়ারপোর্টে মিডিয়ার সামনে সমৃদ্ধিকে নিজের ওয়াইফ বলে পরিচয় দিয়েছে। আরিয়ানের কথা শুনে নাতাশার রাগ আরও বেড়ে গেল। রুমে ঢুকে সজোরে একটা শোপিস মাটিতে ছুঁড়ে মারল। টেবিলের পাশের কাঠের চেয়ারটা সজোরে আছড়ে ফেল মাটিতে। চিৎকার করে বলতে লাগল, আরাব তোকে বিয়ে করে ফেলল, আরাবের বউ হয়ে গেছিস তুই, এটা আমি কিছুতেই মানতে পারছি না। তোদের এই বিয়ে কিছুতেই মানি না আমি। কি ভেবেছিস আরাবকে বিয়ে করে সুখে থাকবি তুই? তোকে আমি কিছুতেই শান্তিতে বাঁচতে দিব না। প্রায় 3.5 ঘণ্টার প্লেন জার্নি শেষে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো এসে পৌঁছাল বাংলাদেশ ক্রিকেট টিম। প্লেন থেকে নামার পর ওরা ক্যান্ডির উদ্দেশ্যে টিম বাসে করে রওনা দিল। বাস ছুটে চলছে ক্যান্ডি শহরের উদ্দেশ্যে। বাসে জানালার পাশে সিটে বসে আছে সমৃদ্ধি। গালে এক হাত দিয়ে মনোযোগ সহকারে রাতের আলো ঝলমলে কলম্বো শহর দেখছে সে। উঁচু উঁচু দালান, শহরের রাস্তার আলো, শ্রীলঙ্কার মানুষজন, এখানের সংস্কৃতি সবকিছুর সঙ্গে নতুন এক অভিজ্ঞতা। কখনো পরিবার ছেড়ে একা এত দূরে আসা হয়নি তার। আজ প্রথম পরিবারের কাউকে ছাড়া একা এতটা দূরে এসেছে। সব অচেনা মানুষজন। তাই কিছুটা নার্ভাস। তবে নার্ভাসনেসটা বাইরে প্রকাশ করছে না। যানজটমুক্ত রাস্তা, রাস্তার পাশে গাছপালা দিয়ে ভরপুর। বিশুদ্ধ বাতাস বইছে। হালকা হালকা বিদ্যুৎ চমকাচ্ছে। হয়তোবা বৃষ্টি নামবে। শ্রীলঙ্কা এমন একটি দেশ যেখানে সারা বছরই প্রায় বৃষ্টিপাত হয়। বরাবরের মতোই প্রকৃতি উপভোগ করতে থাকে সমৃদ্ধি। কলম্বো শহরের বিশুদ্ধ বাতাসে প্রাণ জুড়িয়ে গেল তার। আবেশে চোখ বুজে তা অনুভব করতে লাগল। প্রায় 2.5 ঘণ্টা পর ওরা ক্যান্ডিতে এসে পৌঁছায়। শ্রীলঙ্কার দ্বিতীয় বৃহত্তম শহর এটি। পাহাড়ি সৌন্দর্যে ঘেরা এই শহরের পাল্লেকেলে ক্রিকেট স্টেডিয়ামেই 3টা ওডিআই ম্যাচ তাদের আমায়া হিলস ক্যান্ডি এই রিসোর্ট থেকে স্টেডিয়ামের দূরত্ব 3.40 মিনিট। ক্যান্ডি শহরের সবচেয়ে সুন্দর এবং লাক্সারিয়াস রিসোর্ট এটি। রিসোর্টে পৌঁছে ডিনার সেরে টিমের মেম্বাররা যে যার মতো চলে যায় নিজেদের রুমে। আরাবের সাথে যেহেতু নিবিড় আসার কথা ছিল তাই ওদের জন্য আলাদা একটা রুমের ব্যবস্থা ছিল। আরাব রুমের চাবি নিয়ে সমৃদ্ধিকে উদ্দেশ্য করে বলল, কি ব্যাপার, দাঁড়িয়ে আছো কেন? আমার সাথে গেলে চলো, আর না হয় এখানেই দাঁড়িয়ে থাকো। আরাবের এমন ব্যবহারে সমৃদ্ধির আবারও মাথাটা গরম হয়ে গেল। রেগে গিয়ে বলল, আমি কি একবারও বলেছি আমি যাব না? এমন ব্যবহার করছেন কেন? যে যেমন তার সাথে তো সে রকম ব্যবহারই করতে হবে। এখানে সিন ক্রিয়েট না করে তাড়াতাড়ি রুমে চলো, বলে সমৃদ্ধির হাত ধরে গিয়ে লিফটে উঠল। 3য় তলায় ওদের রুম। আরাব রুমের দরজা খুলে লাগেজগুলো নিয়ে রুমে প্রবেশ করল। পেছন পেছন সমৃদ্ধিও এল। লাগেজগুলো এক পাশে রেখেই সেখান থেকে একটা ট্রাউজার আর একটা শার্ট বের করে ওয়াশরুমে চলে গেল আরাব। সমৃদ্ধি রুমটা ঘুরে ঘুরে দেখতে লাগল। বিশাল বড় একটা রুম। রুমটা রিসোর্টের পূর্ব দিকের। রুমের উইন্ডোর পাশেই একটা বড় বেড। দেয়ালগুলোতে ক্যান্ডিয়ান সংস্কৃতির ছোঁয়া রয়েছে। রুমের এক পাশে সোফা, আরেক পাশে একটা আলমিরা। রুমের ফার্নিচারগুলো ক্যান্ডিয়ান কালচারের সঙ্গে মিল রেখে করা হয়েছে। হাঁটতে হাঁটতে সমৃদ্ধি রুমের ব্যালকনির দিকটায় যায়। ব্যালকনির দিকের দেয়ালটা সম্পূর্ণ গ্লাসের। পুরোটাতে সুন্দর করে পর্দা দেয়া। সমৃদ্ধি গ্লাস ডোরটা খুলে ব্যালকনিতে গিয়ে দাঁড়াল। এদিকটা পাহাড়ে ঘেরা। যদিও রাতের বেলা বলে তেমন কিছু বোঝা যাচ্ছে না। প্রচণ্ড বাতাস বইছে। ঝড় আসার আগ মুহূর্তের দমকা হাওয়া। সমৃদ্ধির পরিবেশটা বেশ লাগছে। আকাশে ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাচ্ছে। ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে বেরিয়ে রুমে সমৃদ্ধিকে না দেখতে পেয়ে চিন্তায় পড়ে যায় আরাব। মেয়েটার সাথে তখন রেগে কথা বলা, রাগ করে বেরিয়ে গেল না তো আবার কোথাও। তাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে সমৃদ্ধিকে ডাকতে লাগল। সমৃদ্ধি, সমৃদ্ধি, কোথায় তুমি? সমৃদ্ধি। আরাবের কণ্ঠ কানে এসে পৌঁছাল সমৃদ্ধির। কিন্তু কোনো জবাব দিল না সে। আরাব এদিক ওদিক চোখ বুলিয়ে রুমে কোথাও না পেয়ে ব্যালকনির গিয়ে গেল। সেখানে সমৃদ্ধিকে দেখতে পেয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেল। তবে পরক্ষণেই রাগী গলায় বলল,
আমি যে ডাকছি তোমাকে, শুনতে পাচ্ছ না তুমি? শুনতে পেলেই জবাব দিতে হবে নাকি? অবশ্যই দিতে হবে। পারব না। সমৃদ্ধির এমন ব্যবহারে আরাব কিছুটা অবাক হলেও পরক্ষণেই গম্ভীর কণ্ঠে বলল, আমি তোমার হাজব্যান্ড সমৃদ্ধি। আমি ডাকছি যেহেতু অবশ্যই জবাব দিতে হবে। খুঁজছিলেন কেন আমাকে? আপনার ব্যবহারেই বুঝেছি আপনি মন থেকে আমাকে মেনে নেননি, শুধুমাত্র ফুপিমনির কথায় বিয়ে করেছেন আমায়। আরাব ধমকে বলে উঠল, বেশি বুঝো তুমি তাই না? বিয়ে করেছি যেহেতু তোমাকে, তাই আশফিয়ান আরাবের বউ তুমি এখন। সমৃদ্ধি দ্রুত পায়ে রুমে চলে গেল। ব্যাগ থেকে ফোন বের করে কারো নাম্বারে ডায়াল করে ফোন কানে দিতে যাবে তখনই আরাব এগিয়ে এসে সমৃদ্ধির থেকে ফোন কেড়ে নিল। স্ক্রিনে জবলজবল করছে ফুপিমনি নামটা। আরাব কল কেটে সমৃদ্ধিকে নিজের দিকে ঘোরাল। সমৃদ্ধির চোখের কোণে জল। আরাব অবাক হয়ে বলল, এই কাঁদছ কেন তুমি? আর আম্মিকে কল করেছ কেন? সমৃদ্ধি কান্না আটকে বলল, আপনি আমার সাথে এমন রুড বিহেভিয়ার করছেন কেন? আমি ফুপিমনিকে এখনই জানাব। আরাবের রাগ হচ্ছে তবুও রাগ কন্ট্রোল করে বিছানায় বসল। সমৃদ্ধিকেও জোর করে নিজের সামনে বসাল। শান্ত স্বরে বলল, সরি সমৃদ্ধি, আম্মিকে কিছু বলো না প্লিজ। এখন যাও, চেঞ্জ করে এসো। সমৃদ্ধি উঠে চলে গেল। লাগেজ থেকে একটা শাড়ি বের করে ওয়াশরুমে চলে গেল। প্রায় আধ ঘণ্টা বাদে শাওয়ার নিয়ে শাড়িটা পরে বেরোল। আরাব বেডের একপাশে আতশোয়া হয়ে ফোন স্ক্রোল করছে। সমৃদ্ধির দিকে দৃষ্টি যেতেই চোখ আটকে গেল। পা থেকে মাথা অবধি পর্যবেক্ষণ করল একবার। ভেজা লম্বা চুলগুলো কোমর অবধি ছড়িয়ে আছে। এখনও চোখে মুখে বিন্দু বিন্দু জল জমে আছে। সমৃদ্ধি হালকা গোলাপি একটা পাতলা জর্জেট শাড়ি পরেছে। এভাবে সমৃদ্ধিকে দেখে ইনস্টাগ্রাম প্রোফাইলের ছবিটি চোখের সামনে ভেসে উঠল আরাবের। মেয়েটার চেহারায় আলাদা এক স্নিগ্ধতা, যা আরাবকে মুগ্ধ করছে। তবে আরাব তা প্রকাশ করল না। সমৃদ্ধি হেয়ার ড্রায়ার দিয়ে চুলগুলো শুকিয়ে নিল। আরাব ফোনের দিকে তাকিয়েই বলল, রাত 2টা বাজে। এবার লাইট অফ করে আসো। ঘুমাবো আমি। সমৃদ্ধি লাইট অফ করে আসতেই আরাব বেডের একপাশে গিয়ে পাশ ফিরে শুয়ে পড়ল। সমৃদ্ধিও কিছু না বলে শাড়ি গুছিয়ে নিয়ে আরেক পাশে শুয়ে পড়ল। জানালা খোলা। প্রবল বেগে বাতাস বইছে। কিছুক্ষণের মাঝেই সমৃদ্ধি ঘুমিয়ে পড়ল। বৃষ্টি নামল প্রবল বেগে। জানালা দিয়ে বৃষ্টির ছাট আসতেই সমৃদ্ধি শীতে গুটিসুটি মেরে আরাবের অনেকটা কাছাকাছি চলে গেল। সমৃদ্ধির উপস্থিতি টের পেতেই আরাব ফিরল। মেয়েটা ঘুমিয়ে আছে। খুব জোরে বজ্রপাতের আওয়াজ সাথে ঠান্ডা হাওয়ায় সমৃদ্ধি আরাবকে জড়িয়ে ধরল। মেয়েটা শীতে কাঁপছে দেখে আরাব পাশ থেকে এক হাতে ব্লাঙ্কেট টেনে সমৃদ্ধির গায়ে দিল। সমৃদ্ধি আরাবের বাহুতে মাথা রেখে ঘুমাচ্ছে। আরাব আর সমৃদ্ধির ঘুম ভাঙাল না। ওভাবেই জড়িয়ে ধরল। আরাবের মনের ভিতর এক অন্যরকম অনুভূতি হচ্ছে, যা আগে কখনো হয়নি। একসময় ঘুমিয়ে পড়ল আরাব। আর রাত বাড়ার সাথে সাথে বৃষ্টির বেগ আরও বাড়তে থাকল। চলবে বৃষ্টিস্নাত এক ভোর। সারা রাতের পর এখনও ঝিরঝির করে বৃষ্টি ঝরছে। ঠান্ডা বাতাস বইছে। প্রতিদিনের অভ্যাস মতো আজকেও সমৃদ্ধির ঘুম ভেঙে গেছে। চোখ মেলে তাকাতেই নিজেকে আরাবের বাহুবন্ধনে আবদ্ধ দেখে কিছুটা অবাক হয়। আরাব তাকে দুহাতে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। মানুষটার নিঃশ্বাস প্রশ্বাস ওর চোখে মুখে আছড়ে পড়ছে। এই প্রথমবার আরাবের এতটা কাছাকাছি সে। কেমন অদ্ভুত এক অনুভূতি। সমৃদ্ধি পলকহীনভাবে তাকিয়ে আছে আরাবের দিকে। এ মানুষটাকে ভীষণ ভালোবাসে সে। যতই তার সাথে রাগ করুক, বাজে ব্যবহার করুক, তবুও সমৃদ্ধি শুধু এই মানুষটাকেই ভালোবাসে। এতদিন যে মানুষটাকে দূর থেকে ভালোবাসত, পাওয়া না পাওয়ার মধ্যেও ছিল হাজারো সংশয়। আর আজ সেই মানুষটার বাহুডোরে আবদ্ধ। সমৃদ্ধি মাথা তুলে দেয়াল ঘড়ির দিকে তাকায়। 5:30 বাজে। সমৃদ্ধি কিছুটা নড়েচড়ে ওঠে। সমৃদ্ধি আরাবের হাত সরিয়ে নিতেই ঘুম ভেঙে যায় আরাবের। সরাসরি দৃষ্টি মিলে যায় দুজনের। সমৃদ্ধি জেগে আছে দেখে আরাব দ্রুত সমৃদ্ধিকে ছেড়ে দিয়ে পাশ ফিরে ঘুমিয়ে পড়ে। সমৃদ্ধি উঠে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। ব্যালকনি থেকে দূরের উঁচু উঁচু পাহাড়গুলো দেখা যাচ্ছে। বৃষ্টি ভেজা এই ভোরের পরিবেশটা বেশ স্নিগ্ধ লাগছে। বৃষ্টি ভেজা চা বাগান, পাহাড়, চারপাশে সবুজের সমারোহ। ভীষণ পছন্দ হয়েছে জায়গাটা সমৃদ্ধির। 6:30 বাজে ঘুম থেকে উঠে আরাব।
পাশে সমৃদ্ধিকে না পেয়ে উঠে বসে বেলকনির দিকে তাকাতেই দেখে মেয়েটা সেখানে দাঁড়িয়ে আছে। বেডের পাশ থেকে ফোন হাতে নিয়ে টিমের ক্যাপ্টেনকে কল দেয়া। কাল সারারাত থেকে একটানা বৃষ্টি হওয়ার কারণে আজকে প্র্যাকটিস ক্যান্সেল। কালকে আরবদের ম্যাচ আছে। আজকে তারা প্র্যাকটিসে জয়েন করার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে এখন সেটা সম্ভব না। আরব উঠে ওয়াশরুমে চলে যায়, ফ্রেশ হয়ে বেরিয়ে এসে বেলকনিতে গিয়ে দাঁড়ায়। সমৃদ্ধির দিকে তাকিয়ে বলে, সেই ভোর থেকেই জেগে আছো? সমৃদ্ধি পেছন ফিরে তাকায়। মাথা নেড়ে জবাব দেয়, হুম। আজ আমাদের প্র্যাকটিসের যাওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে সেটা ক্যান্সেল। ওহ, কালকে তো আপনাদের ম্যাচ আছে। হুম, বলে চেয়ারে বসে ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আরব। প্রায় 10-15 মিনিট কেটে যায়। সমৃদ্ধির বেশ রাগ লাগছে। বিয়ের আগে কথা বলতো না ঠিক আছে, কিন্তু এখন বিয়ের পরেও একই অবস্থা। সমৃদ্ধি গিয়ে ধপ করে আরবের পাশে চেয়ারে বসে পড়ে। রাগী গলায় বলে ওঠে, আপনি পেয়েছেনটা কি? বিয়ের আগে আমার সাথে কথা বলতেন না, মানলাম, ভালোবাসি জেনেও বারবার ইগনোর করেছেন, শেষব হজম করেছি। কিন্তু এখন বিয়ের পরেও একই অবস্থা, এখনও ইগনোর করবেন আপনি আমাকে, কথা বলবেন না আমার সাথে? আরব ফোনের দিকে দৃষ্টি রেখেই বলে, বিয়ে করলে বাচাল হয়ে যেতে হয় বুঝি? এই বাচালগিরি করেই আম্মিকে পুটিয়েছ তাই না? আমি আপনাকে বাচাল হতে বলিনি। আর ফুপিম্নি নিজেই বলেছেন আপনার সঙ্গে আমার বিয়ের কথা। আমি বলিনি। আরব কিছু বলে না। সমৃদ্ধি আবারও বলে, বিয়ের পরেও আপনি আমার সাথে ঠিকমতো কথা বলছেন না আরব, ফোন নিয়ে ব্যস্ত সারাক্ষণ। আপনি বুঝেন না ভালোবাসি আপনাকে আমি? কষ্ট হয় আমার। আরব ফোন অফ করে পাশে রেখে দেয়। সমৃদ্ধির দিকে ঘুরে বসে শান্ত স্বরে বলে, এবার বলো কি বলবো? সমৃদ্ধির মাথাটা রাগে ফেটে যাচ্ছে। সমৃদ্ধি অন্যদিকে তাকিয়ে রাগী গলায় বলে ওঠে, নিবিড় ভাইজা ঠিকই বলে, আপনি আসলেই একটা আনরোমান্টিক এলিয়েন। ও আচ্ছা তাই তো, আর কি বলেছে তোমার নিবিড় ভাইজা আমার ব্যাপারে শুনি একটু? সমৃদ্ধি বিরক্ত হয়ে বলল, ধুরর, আপনার সাথে কথা বলাই বেকার। আমি তো আনরোমান্টিক এলিয়েন। তো তুমি কেন আমার চোখে চোখ রেখে কথা বলতে পারছো না? অন্যদিকে তাকিয়ে আছো কেন? আমার দিকে তাকাও। লুক এট মাই আইস। সঙ্গে সঙ্গেই সমৃদ্ধি রাগী চোখে আরবের চোখের দিকে তাকায়। কিন্তু সেই রাগ বেশিক্ষণ স্থায়ী হতে পারে না। সমৃদ্ধি শীতল দৃষ্টিতে পলকহীনভাবে তাকিয়ে থাকে। ছেলেটার চোখের দিকে তাকালেই সমৃদ্ধি অন্য এক জগতে হারিয়ে যায়। সমৃদ্ধিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আরব সমৃদ্ধির সামনে তুড়ি বাজিয়ে বলে, এই কোথায় হারালে? সমৃদ্ধি আরবের চোখে দৃষ্টি রেখে আনমনেই বলল, আপনাতে হারিয়ে গেছি। আরব শব্দ করে হেসে উঠে। সমৃদ্ধি হুঁশে ফিরে আরবকে হাসতে দেখে বলল, কি হলো, হাসছেন কেন? তোমার কথায়। ওহ, আমি তো ভুলেই গিয়েছিলাম, আপনি তো আমার ভালোবাসার মূল্যই দেন না। আমার ভালোবাসা তো আপনার কাছে কিছুই না। আচ্ছা একটা কথা বলুন তো, আমাকে কি আপনার একটুও ভালো লাগে না? ভালোবাসা যায় না আমাকে? আরব হাসি থামিয়ে গম্ভীর গলায় বলল, এসব ননসেন্স মার্কা কথা শুনতে ভালো লাগে না সমৃদ্ধি। প্লিজ স্কপ। কেন চুপ থাকব? কাল তো বর গলায় বলছিলেন আপনি আমার হাসব্যান্ড। হাসব্যান্ড ওয়াইফের সম্পর্ক কি এমন হয়? আরব ফোন হাতে নিয়ে উঠে দাঁড়িয়ে বলে, প্লিজ সমৃদ্ধি, স্কপ দিস টপিক। কাল মাত্র বিয়ে হয়েছে আমাদের। আমাদের বিয়েটা কিভাবে হয়েছে সেটাও তুমি জানো। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস সিচুয়েশন। বলেই আরব চলে যায়। হসপিটালে গাইনোকোলজিস্ট ফাহমিদার কেবিনে বসে আছে অনন্যা আর নীলা। কিছুদিন যাবৎ অনন্যার শরীর ভীষণ দুর্বল। খাবারের রুচি নেই। বারবার মাথা ঘুরাচ্ছে, তাই নীলয় তাকে দ্রুত হসপিটালে নিয়ে আসে। ফাহমিদা অনন্যার রিপোর্টগুলো চেক করছেন। অনন্যা চিন্তিত দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ বাদে রিপোর্টগুলা চেক করার পর সেগুলো টেবিলে রেখে উনি হাসি মুখে বলেন, কংগ্রাচুলেশনস মিসেস নীলা চৌধুরী। আপনি মা হতে চলেছেন। অনন্যা ভীষণ অবাক সঙ্গে খুশিও হল। সঙ্গে সঙ্গে বলল, সত্যি? কিছুদিন একদম বেড রেস্টে থাকবেন, আপনার শরীর প্রচুর দুর্বল। কোনো কাজ করা যাবে না। আচ্ছা। নীলয়ও ভীষণ খুশি হয়েছে। বাবা হতে চলেছে সে। ডক্টরের চেম্বার থেকে বেরিয়েই বাড়ির সবাইকে খুশির খবরটা জানিয়ে দিয়েছে নীলয়। নিবিড় খবর পেয়েই বাড়ি আসবে বলে দিয়েছে।
এমনিতেও অনেক দিন বাড়ি যাওয়া হয় না। ভেবেছিল কিছুদিনের মধ্যেই যাবে। আজকে এই খবরটা শোনার পর সিদ্ধান্ত নিয়েছে আজকেই সিলেট যাবে। তাই দ্রুত বেরিয়ে পড়ে সিলেট যাওয়ার উদ্দেশ্যে। ফাতেমা রহমান, ইনশাদ রহমান ওনারাও ভীষণ খুশি হয়েছে। নওশাদ চৌধুরী ওনাদের সবাইকে আজ দুপুরে ইনভাইট করেছে। আফসিন একটা থ্রিপিস পরেছে গোল্ডেন কালারের। পূর্ব রেডি হয়ে বসে আছে। আফসিনকে থ্রিপিস পরতে দেখে বলল, তোমাকে একদিনও শাড়ি পরতে দেখলাম না। শাড়ি পছন্দ না নাকি পরতে পারো না? শাড়ি পরতেও পারি না, তাছাড়া শাড়ি আমার পছন্দ না। হঠাৎ শাড়ির কথা উঠছে কেন? সবসময় তো বাসায় টপস, জিন্স, স্কার্ট এসব পরো। কারো বাসায় বা কোনো অনুষ্ঠানে যেতে থ্রিপিস পরতে দেখি তাই বললাম। আমরা এখন এসব নিয়ে কথা না বলি প্লিজ। চলো এখন, আমাদের লেট হয়ে যাচ্ছে অলরেডি। হুম। সন্ধ্যা ৭টা। সিলেট বাস স্ট্যান্ডে এসে নামল নিবিড়। আজকে বাসে এসেছে সে। গরমে ঘেমে নিয়ে নাজেহাল অবস্থা নিবিড়ের। ব্যাগ কাঁধে হাঁটতে হাঁটতে রাস্তার দিকে এগোতে থাকে নিবিড়। আচমকা এক মেয়ে দৌড়ে এসে ওর পিছনে দাঁড়ায়। শক্ত করে নিবিড়ের বাহু চেপে ধরে। মেয়েটার হাত রীতিমতো কাঁপছে। নিবিড় মেয়েটার উদ্দেশ্য কিছু বলতে যাবে তার আগেই কতগুলো ছেলে দৌড়ে আসে। এই জায়গাটা একটু অন্ধকার। তাই নিবিড়ের পেছনে মেয়েটাকে ছেলেগুলো দেখতে পায় না। ছেলেগুলো যে এই মেয়েটাকেই খুঁজছে নিবিড় সেটা বুঝতে পেরে মেয়েটাকে নিয়ে একপাশ হয়ে দাঁড়ায়। কিছুক্ষণ পর ছেলেগুলো চলে যেতেই নিবিড় মেয়েটার হাত ধরে সামনে এনে দাঁড় করিয়ে বলে, ছেলেগুলো কারা? এভাবে তাড়া করছিল কেন আপনাকে? আপনার বাসা কোথায়? এই সন্ধ্যাবেলা বাস স্ট্যান্ডে কি করছেন? মেয়েটার কাঁধে একটা ব্যাগ, বোরকা পরা, কপাল ভিজে ঘামে চিকচিক করছে। নিবিড়ের এতগুলো প্রশ্ন শুনে মেয়েটা বলল, এত প্রশ্নের উত্তর এখন দেয়া সম্ভব না। এতক্ষণ হেল্প করার জন্য ধন্যবাদ আপনাকে। শুধু লাস্ট আরেকটু হেল্প করুন। আমাকে কুমিল্লা যাওয়ার বাসটা একটু দেখিয়ে দিন। আপনি এত রাতে কুমিল্লায় যাচ্ছেন একা একা? গিয়ে পৌঁছাতে পৌঁছাতে তো মাঝরাত হয়ে যাবে। কার কাছে যাচ্ছেন? আমার এক বান্ধবীর বাড়ি। প্লিজ আপনি আমাকে একটু হেল্প করুন। নিবিড় কিছু বলার আগেই মেয়েটার ফোনে কল আসে। মেয়েটা দ্রুত ফোন রিসিভ করতেই ওপাশের মেয়েটা বলতে থাকে, মোনা তুই আসিস না। আব্বু আম্মু তোকে রাখতে দিবে না। আমায় মাফ করে দিস সরি। মোনার হাত থেকে ফোনটা পড়ে যায়। চোখে মুখে হতাশা আর চিন্তার ছাপ। নিবিড় দ্রুত ফোনটা তুলে মোনার হাতে দিয়ে বলল, কি হলো? যার বাড়িতে যাওয়ার কথা ছিল সে না করে দিয়েছে। এখন কি করব আমি? কিছু বুঝতে পারছি না। আপনার ব্যাপারটা খুলে বলুন তো, আসলে কি হয়েছে? মোনা প্রথমে বলবে না ভাবলেও কি মনে করে আবার নিবিড়কে সবটা বলতে শুরু করল। আমার বাবা মা টাকার লোভে বয়সে অনেক বড় এক লোকের সাথে বিয়ে ঠিক করেছে। কাল আমার বিয়ে। তাই বাড়ি থেকে পালিয়ে এসেছি। আমার বাবাই ছেলেগুলোকে পাঠিয়েছে খুঁজে বের করতে। আমি কিছুতেই বাড়ি যাব না। ওই লোককে বিয়ে করতে পারব না। ভেবেছিলাম বান্ধবীর বাড়িতে গিয়ে ওখানে একটা চাকরি খুঁজে নিব। কিন্তু এখন কোথায় যাব আমি? মাথা কাজ করছে না আমার। মোনার কথাগুলো শুনে নিবিড়ের ভীষণ খারাপ লাগছে। একেই একবার ছেলেগুলোর হাত থেকে মেয়েটা কোনোরকমে বেঁচেছে। একা এখানে রেখে যেতেও ইচ্ছে করছে না নিবিড়ের। মেয়েটা ভয়ে ঘেমে গেছে পুরো। নিবিড় পকেট থেকে টিস্যু বের করে মোনার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা দিয়ে মুখ মুছে নিন। আর আপনার যদি আপত্তি না থাকে তাহলে আমার সাথে আমার বাড়িতে যেতে পারেন। আর আপনার চাকরির ব্যবস্থা আমি করে দিতে পারি। মোনা চুপচাপ দাঁড়িয়ে রইল। নিবিড় আবারও বলল, যাবেন আমার সাথে? নিবিড়ের কথায় মোনা রাজি হয়ে গেল। এছাড়া এখন তার উপায়ও ছিল না। সে কপালের ঘামটুকু মুছে বলল, আমি রাজি, চলুন। নিবিড় মোনাকে নিয়ে মেইন রোডে এসে একটা রিকশা ডেকে উঠে পড়ল। চলবে।